আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 12 মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন। স্পিকার সহ সাংবিধানিক পদের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত। সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপন আশাবাদী করছে সাধারণ মানুষকে। প্রথা বিরোধী কর্মকাণ্ড জারি রাখার আহ্বান, বড় পরিবর্তনের প্রত্যাশা। রাজধানীর পান্থপথে বিএনপি নেতাকে সন্ত্রাসীদের গুলি। মোহাম্মদপুরের বসিলায় জুলাই হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম। রমজানে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা সরকারের, সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ, স্বচ্ছতার প্রতিশ্রুতি মন্ত্রীর। বাংলাদেশের সাথে সম্পর্কে তৃতীয় কারো হস্তক্ষেপ চায় না চীন। বর্তমান সরকারের সাথে কাজ করতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন পাক হাইকমিশনারও। রেকর্ড ঋণের চাপে অর্থনীতি, দায় পরিশোধে হিমশিম অবস্থা। চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার, বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপি বা কারা হচ্ছেন? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন, সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। তবে এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকে নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের বার্তা স্ট্যান্ডবাজি নাকি সত্যিই পরিবর্তনের অংশ? সাধারণ মানুষ তার বিচার করছে ফলাফলের অপেক্ষায় থেকে। তারা বলছেন, সরকারি প্লট, গাড়ি না নেয়া কিংবা প্রোটোকলে গাড়ির বহর কমিয়ে সাধারণের মতো চলাফেরা ভালো দিক। এর সাথে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহিতা আর বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে পুরো সরকার যদি দীর্ঘমেয়াদী কাজ করে তবে সেটি হবে ইতিহাস। দূর থেকেই চোখে পড়ে এই একদল তরুণ তরুণীর সরব আড্ডা। কাছে যেতেই বোঝা গেল আড্ডার অন্যতম আলাপ নতুন সরকারের নানা দিক নিয়েই। সচেতন সব শিক্ষার্থী খবর রাখছেন তারেক রহমানের বিলাসী সুবিধা বর্জনের মতো কিছু সিদ্ধান্তের ব্যাপারেও। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কিনা। এমন আলাপ যখন চলছে তখনও ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন এনে চলছেন প্রধানমন্ত্রী। 12 থেকে 14টির বদলে 4 থেকে 6টি গাড়ির বহর। আর আগে থেকেই সড়ক বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে নেই পুলিশ। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলো তো এর আগে কেউ করে নাই। পাবলিক পিয়ারের জন্য হইলেও কেউ করে নাই, বাট উনি তো একটা ট্রাই করতেছে। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে এই ধরনের তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। একটা রাজনৈতিক পরিবর্তন আনতে গেলে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমার কাছে পার্সোনালি স্ট্যান্ডবাজি মনে হয়নি। রাজধানীর কলাবাগান থানার 16 নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত 9টা নাগাদ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে কলাবাগান থানার গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা আহত শফিকুলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। আহত শফিকুল জানান, চাঁদা মুক্ত 16 নং ওয়ার্ড গড়ার চেষ্টায় বাধা দিতেই এই হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বলেন, দোকানে বসে থাকা অবস্থায় 10 থেকে 15 জন সন্ত্রাসী এসে চাঁদা দাবি করে। বাধা দিতেই শফিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ব্যক্তি। এ সময় হামলা ঠেকাতে গিয়ে হাতে গুলিবিদ্ধ হন শফিকুল। 15টা থেকে ঠিক 9:15টার মধ্যে হবে। আমি আমার দোকানের সামনে বসা, কর্মচারীরা দোকানদারি করতেছে, বলছে কিরে তখন ফুটের টাকা দিতে যাস না কেন? তা আমি বললাম যে ভাই কিসের টাকা চান? এই তুই গুন্ডা গেছিস, কই এগুলি করছিস? এই মানে 10 সেকেন্ড মানে আমার পায়ে করছিল, আমি হাতটা দিছি, আমার হাতে লাগছে। কে বা কাহারা
কয়েকজন এসে তার কাছে নাকি টাকা চেয়েছিল, সে টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে পায়ের দিকে লক্ষ্য করে তাকে একটা গুলি করে, সে হাত দিয়ে ঠেকায়, হাতে লাগে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী। রোববার রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় 4 থেকে 5 জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে ইব্রাহিমকে এলো পাতারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার উপর হামলা করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশ অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। অবশ্য স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে কর্মকর্তারা। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ফ্যামিলি কার্ড, ভোটার আকর্ষণে দলের ট্রাম্প কার্ড ছিল এটি। এখন প্রতিশ্রুতি রক্ষার পালা। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে গঠন হয়েছে মন্ত্রিসভা কমিটি। চলতি রমজানে পরীক্ষামূলক কার্যক্রম চালুর লক্ষ্য ঠিক করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পুরোপুরি সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতির দিকেও দিতে হবে বিশেষ নজর। পূর্বাঞ্চলের হর্দি বাজারে পড়েছে বিকেলের নরম রোদ। বালু নদীর পাড়ের এই ছোট্ট হাটে রোজার দিনে নেই সেরকম ব্যস্ততা। তবে নিয়ম করে পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবীণ এই নারীরা। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মনের জোরে চলছে জীবন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়েছে চীন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আশা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেজিং সম্পর্ক। তিস্তা প্রকল্পে অর্থায়নে তার সরকার প্রস্তুত বলেও জানান তিনি। আর দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। প্রত্যাশা, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঘণ্টাখানেক বৈঠকের পর রাষ্ট্রদূত চীন বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা ও মাতার কথা স্মরণ করেন। জানান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নিয়ে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিং প্রস্তুত বলেও জানান তিনি। China supports Bangladesh in pursuing its Bangladesh first policy. সবার আগে বাংলাদেশ নীতি অব্যাহত রেখে ঢাকায় বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত আছি আমরা। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও আমাদের প্রস্তুতি আছে। ঢাকা চাইলেই কাজ শুরু হবে। ইউএনের পরপরই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঘণ্টাখানেক বৈঠকের পর তিনি বলেন, দুদেশের জনগণের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সরাসরি ভিসা নিয়ে কথা না বললেও দ্রুতই সব স্বাভাবিক হওয়ার ইঙ্গিত ছিল হাইকমিশনারের। টু সাপোর্ট ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সাথে কাজ করবে ভারত। জনগণ কেন্দ্রিক বিষয় সামনে রেখেই এগুবে দুই দেশ। Our people-centric cooperation in all domains. রেকর্ড দেশি বিদেশি ঋণের চাপে পড়েছে দেশের অর্থনীতি। দায় পরিশোধে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে? যদিও আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ঋণ পরিশোধের সক্ষমতা বরাবরই বিবেচনায় রেখেছে। ঋণ ব্যবস্থাপনা নিয়ে নতুন সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।